গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের লেখা অমানুষ। এই বইটির শুরুতেই হুমায়ুন আহমেদ ভূমিকায় লিখেছেন 31শে জানুয়ারি 1985 সালে। অমানুষ কাজী আনোয়ার হোসেন সম্পাদিত রহস্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গল্পের কাঠামো একে কুইনালের ম্যান অন ফায়ার থেকে নেয়া। কাঠামোগত সামান্য মিল ছাড়া ম্যান অন ফায়ারের সঙ্গে এই বইয়ের কোনো সম্পর্ক নেই। অমানুষ রহস্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যারা আমাকে চিঠি দিয়ে উৎসাহিত করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রস্তাবনায় লিখেছেন, স্কুল ছুটি হওয়া মাত্র বাচ্চা ছেলেটি ছুটে বেরিয়ে এলো। তার বয়স 6-7, ভারী মিষ্টি চেহারা। বাইরে বৃষ্টি পড়ছিল। ছেলেটি তার সবুজ রঙের রেইনকোটের হুড উঠিয়ে দৌড়তে শুরু করল। উত্তর দিকের 2 নম্বর গেটে তাদের ড্রাইভার এঞ্জেলো গাড়ির দরজা খুলে অপেক্ষা করছিল। ছেলেটি উঠে বসতেই গাড়ি চলতে শুরু করল। এঞ্জেলো আজ অন্য দিনের চেয়েও দ্রুত চালাচ্ছে। এত তাড়া কিসের তার? হঠাৎ ছেলেটি দারুণ অবাক হল। যে গাড়ি চালাচ্ছে সে এঞ্জেলো নয়। ভয় পাওয়া গলায় বলল, তুমি কে? লোকটি জবাব দিল না। ততক্ষণে হাইওয়েতে এসে পড়েছে। তেমন ট্রাফিক নেই। গাড়ি চলছে উল্কার মতো। ছেলেটির নাম পাপিনো মেচেটি। এইমাত্র তাকে অপহরণ করা হলো। পোর্ট সিটি কার্সিকায় গত 2 মাসে এটি হচ্ছে 4র্থ শিশু অপহরণ। শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা অমানুষ, আজ প্রথম পর্ব। মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয়। রূপের বাইরে অন্য কিছু। অসামান্য রূপসী মেয়েদেরও প্রায় সময়ই বেশ সাধারণ মনে হয়। এই মেয়েটি সেরকম নয় এবং সে নিজেও তা জানে। মেয়েটির চোখ দুটি ছোট ছোট এবং বিশেষত্বহীন। গালের হাড় উঁচু হয়ে আছে। ছোট্ট কপাল, কিন্তু তবু কি অদ্ভুত দেখতে, কি মোহময়ী। তার পরনে সাধারণ কালো রঙের একটা লম্বা জামা। পিঠের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ। দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে। মেয়েটি প্রকাণ্ড জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকিয়েছিল। তাকে দেখে বোঝার উপায় নেই সে কিছু ভাবছে কিনা। এই জাতীয় মেয়েদের মুখের দিকে তাকিয়ে কিছুই বোঝা যায় না। এদের চোখ সাধারণত ভাবলেশহীন হয়ে থাকে। মামনি। মেয়েটি ঘাড় ঘুরিয়ে দেখল অ্যানি এসে ঢুকেছে। অ্যানির পায়ে ঘাসের স্লিপার, চলাফেরা নিঃশব্দ। অ্যানি। কি মামনি? তোমাকে বলেছি না ঘরে ঢুকতে হলে জিজ্ঞেস করে ঢুকবে? অ্যানি লজ্জিত ভঙ্গিতে চোখ বড় বড় করে মার দিকে তাকিয়ে রইল। মেয়েটি অবিকল মায়ের মতো দেখতে, শুধু চোখ দুটি আরও উজ্জ্বল, আরও গম্ভীর। অ্যানি, তুমি 11য় পড়েছ। এখন তোমাকে অনেক কিছু শিখতে হবে, ঠিক না? জি মা। এখানে আমি তোমার বাবার সঙ্গে থাকতে পারতাম না? পারতে। আমাদের অনেক ব্যাপার আছে যা তোমার দেখা বা শোনা উচিত নয়। অ্যানির গাল লাল হয়ে উঠল। সে মায়ের দিকে সরাসরি তাকাতে পারল না। কিছু বলবার জন্য এসেছিলে? হ্যাঁ। বলে ফেলো। মা, ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না। বড্ড একা একা লাগে। আমি আবার স্কুলে যেতে চাই। তুমি তো একা থাকছো না, মিস মারিয়াটা আছেন না? মিস মারিয়াটাকে আমার ভালো লাগে না। আমি স্কুলে যেতে চাই। বললেই তো যেতে পারছো না। তোমার নিরাপত্তার ব্যাপারে আমি নিশ্চিত না হয়ে তোমাকে স্কুলে পাঠাবো না। যাও, এখন শুয়ে পড়োগে। অ্যানি তবুও দাঁড়িয়ে রইল।
রুন বড্ড বিরক্ত হল। তার গলার স্বরে অবশ্য সেই বিরক্তি প্রকাশ পেল না। অ্যানি, আর কিছু বলবে? আমি স্কুলে যেতে চাই মা। সে কথা তো আমি একবার শুনেছি, আবার বলছো কেন? যাও, ঘুমোতে যাও। একই কথা বারবার শুনতে ভালো লাগে না। অ্যানি নিঃশব্দে চলে গেল। রুন মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। তার মেয়েটি অসামান্য রূপসী হয়েছে। এরকম রূপবতীদের অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে বড় হতে হয়। তার নিজের যখন বয়স মাত্র 10 বছর, তখন তার মুখে রুমাল বেঁধে তাকে জোর করে, না, এইসব নিয়ে তার আর ভাবতে ভালো লাগে না। রুন অল্প খানিকটা মার্টিনি ঢেলে গ্লাস হাতে করে সিঁড়ির কাছে আসতেই দেখল ভিকির গাড়ি এসে ঢুকছে। ভিকি ব্যবসার ব্যাপারে রোম গিয়েছিল। তার আরও 2 দিন পর ফেরার কথা। রুন অবশ্যই মোটেই অবাক হল না। ভিকি প্রায়ই এরকম করে, অসময়ে এসে উপস্থিত হয়। রুনের বিষয়ে তার কিছু সন্দেহ আছে। অসময়ে এসে দেখতে চায় রুনের সঙ্গে পুরুষ মানুষ কেউ আছে কিনা। রুন হাসি মুখে বলল, আগে এসে পড়লে যে? কাজ হয়নি, তাই ফিরে এলাম। ডিনার দিতে বলবো? ভিকি ক্লান্ত স্বরে বলল, খেয়ে এসেছি। ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে রুন। মার্টিনি তৈরি করে দেব? অলিভ আছে, দাও। মার্টিনির গ্লাসটি এক চুমুকে শেষ করল ভিকি। তার মানে সে কোনো একটি বিষয়ে বিশেষভাবে চিন্তিত। ব্যবসা নিয়ে? কিন্তু ব্যবসা তো তার অনেকদিন থেকেই খারাপ যাচ্ছে। এটা তো নতুন কোনো বিষয় নয়। রুন, শুনছি, বলো। বসো, সামনের চেয়ারটাতে বসো। তোমার সঙ্গে ঠান্ডা মাথায় কিছু কথাবার্তা বলা দরকার, জরুরি। রুন বসল না। আরেক গ্লাস মার্টিনি তৈরি করে পাশে এসে দাঁড়াল। ভিকি গম্ভীর স্বরে বলল, তোমাকে খরচ কমাতে হবে রুন, অনেকটাই কমাতে হবে। রুন খিলখিল করে হেসে উঠল। হাসির কথা নয়। এই পেন্টিংটি আমি রোমে যাবার পর তুমি কিনেছ। এর দাম কত? খুব সস্তা, 9 লক্ষ লিরা। ভিকির মুখ পলকে ছাই হয়ে গেল। 9 লক্ষ লিরা? হ্যাঁ। কার আঁকা দেখবে? মেতিস। অদ্ভুত না? মেতিস এই ছবি আর আঁকেনি। তোমার ভালো লাগছে না? ভিকি বহু কষ্টে রাগ সামলাল। রেগে গেলে রুনের সঙ্গে তর্ক করা অসম্ভব। রুনকে বোঝাতে হবে, ঠান্ডা মাথায় পরিষ্কার যুক্তি দিয়ে। দয়া করে একটা জিনিস বুঝতে চেষ্টা করো রুন, আমার অবস্থা ভালো না, খুবই খারাপ। কিরকম খারাপ? এই বছরও লোকসান দিয়েছি। এদিকে ব্যাংকের কাছে বিরাট বড় দেনা। কত বড়? প্রায় 1 কোটি লিরা। রুন নিঃশব্দে হাসল। ভিকি ভেবে পেল না এই অবস্থায় এমন স্বাভাবিক ভঙ্গিতে কেউ হাসে কি করে। হাসছ কেন? তোমার নার্ভাস অবস্থা দেখে। বাস্তবকে বুঝতে শেখো রুন, প্লিজ। রুন হাসি মুখে সামনের চেয়ারটায় বসল। এমন অবস্থা তোমার হলো কেমন করে? তোমাদের এতদিনের সিল্ক ইন্ডাস্ট্রির হঠাৎ করে এমন ভগ্নদশা হলো কেন? ভিকি ক্লান্ত স্বরে বলল, আমাদের মেশিনপত্র সমস্তই পুরনো। নতুন স্পিনিং মেশিন কিনতে হবে, খরাটস জাতীয় মেশিন। নতুন মেশিন না বসালে আমরা হংকংয়ের চীনাদের সঙ্গে পারব না। ওরা এখন অর্ধেক খরচে চমৎকার সিল্ক দিচ্ছে বাজারে। কিনলেই হয় নতুন মেশিন? টাকা পাবো কোথায়? ব্যাংক থেকে লোন নিতে হবে, তার জন্য গ্যারান্টি দরকার। সেই জন্যই বলছি খরচপত্র কমাও। হংকংয়ের চীনাদের জন্য আমার জীবনযাত্রা বদলাতে হবে? বদলাতে বলছি না, খরচপত্র কমাতে বলছি। রুন উঠে গিয়ে দরজা বন্ধ করল।
ভিকি দেখল সে ক্লসেটের কাছে দাঁড়িয়ে কাপড় খুলে ফেলছে। ভিকি চোখ ফেরাতে পারছে না। যত দিন যাচ্ছে রুনের বয়স কমছে। রুন হালকা সুরে বলল, চলো ঘুমোতে যাই। বসো একটু, রাত বেশি হয়নি। গায়ে কোনো কাপড় নেই, অথচ রুন কি সহজভাবে চলাফেরা করছে। ভিকি একটু চিন্তিত বোধ করল। রুন তাকে মন্ত্রমুগ্ধ করতে চাইছে। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কি হতে পারে সেটি? রুন একটি সিগারেট ধরিয়ে ভিকির সামনের চেয়ারটায় বসল। নরম স্বরে বলল, অ্যানি স্কুলে যেতে চাইছে। যাক, যাওয়াই তো উচিত। মেয়েরেনদের মেয়ের মতো ওকে যদি কিডন্যাপ করে নিয়ে যায় তখন? ভিকি বিরক্ত হয়ে বলল, মেয়েরেনরা হচ্ছে ইতালির সবচেয়ে ধনী পরিবার। ওদের মেয়েদের কিডন্যাপ করে 2 কোটি লিরা মুক্তিপণ পাওয়া যেতে পারে, কিন্তু আমার কি আছে? রুন গম্ভীর স্বরে বলল, তোমার যে কিছু নেই তা তো আর যারা কিডন্যাপ করে তারা জানে না। আমি নিজেও তো জানতাম না তোমার এই অবস্থা। ভিকি একটি সিগারেট ধরালো। মাথা ঠান্ডা রাখতে হবে। রুনের সঙ্গে তর্ক করতে হলে মাথা শান্ত রাখতে হয়। ভিকি ধীর স্বরে বলল, যারা কিডন্যাপিং করছে তারা মাফিয়ার লোকজন, তা তো জানো? জানি। মাফিয়ারা সমস্ত খোঁজখবর রাখে। কার কি অবস্থা তা তাদের অজানা নয়, বুঝতে পারছ? কাজেই তুমি নিশ্চিন্তে অ্যানিকে স্কুলে পাঠাতে পারো। রুন উঠে দাঁড়ালো। কি চমৎকার একটি শরীর! কে বলবে এই মেয়েটির বয়স 40? সিলিংয়ের নরম আলো যেন ঠিকরে পড়ছে তার গায়ে। জলকন্যার মতো লাগছে। রুন গম্ভীর গলায় বলল, সুইজারল্যান্ডে একটি চমৎকার স্কুল আছে, জেনেভার কাছে। অনেক ইতালিয়ান ছেলে মেয়ে পড়ে সেখানে। আমি অ্যানিকে সেই স্কুলে দিতে চাই। টেয়ারদের ছোট মেয়েটি ভর্তি হয়েছে সেখানে। চমৎকার স্কুল। ভিকি স্তম্ভিত হয়ে গেল। এসব কি বলছে সে? দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আসল জিনিসটাই তুমি বুঝতে পারছো না। আমার টাকা নেই। মেয়েকে সুইজারল্যান্ডে রেখে পড়ানো আমার সাধ্যের বাইরে। তাছাড়া অ্যানিরও ভালো লাগবে না। এত দূরে সে একা একা থাকতে পারবে না। একা একা থাকবে কেন? আমিও থাকব। একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করব জেনেভার কাছে। তুমি সপ্তাহে সপ্তাহে এসে দেখে যাবে। প্লেনে মাত্র 1 ঘন্টা লাগে। এতক্ষণ আমি কি বলেছি তা তুমি বুঝতে চেষ্টা পর্যন্ত করনি রুন। টাকা কোথায় আমার? রুন পা দোলাতে দোলাতে বলল, এখানকার বাড়িটা বিক্রি করে ফেলো। এত সুন্দর বাড়ি, প্রচুর দাম পাবে। সেই টাকার অর্ধেক দিয়ে জেনেভা একটা বাড়ি কেনা যায়। ভিকি থেমে থেমে বলল, আমার এই বাড়িটাও ব্যাংকের কাছে মর্টগেজড। আমার ধারণা ছিল তুমি তা জানো। রুন উত্তর দিল না। উঠে গিয়ে আরেকটা সিগারেট ধরালো। ভিকি বলল, অ্যানিকে মিলানের স্কুলেই যেতে হবে। এটাই শেষ কথা। বেশ, সে যাবে মিলানের স্কুলে। তুমি তার নিরাপত্তার ব্যবস্থা করো। নিরাপত্তার ব্যবস্থা? তার মানে? ওর একটা বডিগার্ড রেখে দাও। এখন তো সবারই আছে। নিখমুদের 2 মেয়ের জন্যই বডিগার্ড আছে। তুমি কি জানো কত খরচের ব্যাপার সেসব? আমি জানি না, আমি জানতে চাইও না। তুমি যদি অ্যানির বডিগার্ডের ব্যবস্থা না করো তাহলে ওকে আমি সুইজারল্যান্ডে নিয়ে চলে যাব। রুন, বডিগার্ড রাখা মানেই সবার দৃষ্টি আকর্ষণ করা। সবাই ভাববে ওদের অনেক টাকা পয়সা। রুন হাসি মুখে বলল, ভাবলে অসুবিধে কি? একটা জিনিস প্লিজ দেখো, হাজার হাজার ছেলে মেয়ে ইতালিতে স্কুলে যায় যাদের বাবা মা আমাদের চেয়ে অনেক ধনী, কিন্তু তাদের ছেলে মেয়েদের জন্য কোনো বডিগার্ড নেই। না থাকুক, আমার কিচ্ছু আসে যায় না তাতে। ওরা তো আর আমার ছেলে মেয়ে না। আমার অসুবিধাটা তুমি দেখছো না? একটা বাড়তি খরচ, শুধু শুধু একটা ঝামেলা। রুন দৃঢ়স্বরে বলল, আজকাল সব ছেলে মেয়ের জন্য বডিগার্ড আছে। এরেডোসের আছে, টুরেল্লার আছে, এমনকি কেওলিনদের পর্যন্ত আছে। ভিকি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হয়েছে। বডিগার্ড একটি মর্যাদার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে, দামি একটা গয়নার মতো। রুন ভিকির গলা জড়িয়ে ধরল। তুমি একবার এত্রার সঙ্গে কথা বলো, সে নিশ্চয়ই তোমার টাকা পয়সার ঝামেলা মেটাবার ব্যাপারে সাহায্য করবে। ও তো অনেককেই বুদ্ধি দেয়। ভিকি উত্তর দিল না। রুনের এই দুঃসম্পর্কের ভাইটিকে সে সহ্য করতে পারে না। তার ধারণা রুনের সঙ্গে ওই ভাইটির গোপন মেলামেশা আছে। এই ভাইটির কথা উঠলেই রুনের মধ্যে একটা গদগদ ভাব দেখা যায়। রুন আরেকবার বলল, বুঝলে ভিকি, তুমি এত্রার সঙ্গে কথা বলো, সে তোমাকে চমৎকার বুদ্ধি বাতলাবে। রুন এসে ভিকির কোলে বসে পড়ল, গলা জড়িয়ে ধরে বলল, আর গম্ভীর হয়ে থাকার দরকার নেই, হাসো এবার। ভিকি হাসতে পারল না, টেনে টেনে বলল, বডিগার্ডের ব্যাপারটা নিয়ে তুমি কি এত্রার সঙ্গে কথা বলেছ? হুম। ভিকির মনে একটা ক্ষীণ আশা হলো, যদি এত্রাকে দিয়ে রুনকে বোঝানো যায় তাহলে হয়তো একটা কাজ হবে। এত্রা যদি বলে বডিগার্ড রাখার ব্যাপারটি হাস্যকর, তাহলে রুন নিশ্চয়ই শুনবে। ভিকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অ্যানির ঘুম ভাঙলেও খুব ভোরে। সে একটা চাদর গায়ে জড়িয়ে নিচে নেমে এলো। কি আশ্চর্য, বাগানে বেতের চেয়ারে বাবা বসে আছেন। সে চেঁচিয়ে ডাকল, বাবা। কিরে বেটি, এত সকালে ঘুম ভেঙেছে? হ্যাঁ। ঘুম ভালো হয়নি রাতে? না, একটা দুঃস্বপ্ন দেখেছি বাবা। কি দেখেছিস? ভিকি মেয়ের কোমর জড়িয়ে ধরে বলল, দেখেছিস একটা প্রকাণ্ড দৈত্য তাড়া করছে, তাই না? অ্যানি হাসল, কিন্তু কোনো উত্তর দিল না। সে যে দুঃস্বপ্ন দেখেছে, সেরকম দুঃস্বপ্নের কথা কাউকে বলা যায় না, নিজের কাছে লুকিয়ে রাখতে হয়। সবচেয়ে প্রিয় যে বান্ধবী, তাকেও বলা যায় না। অ্যানির একটু মন খারাপ হলো। তার যত বয়স বাড়ছে ততই গোপন জিনিসের সংখ্যা বাড়ছে। যেমন এত্রা আঙ্কেলের কথাই ধরা যাক। ইদানিং এত্রা আঙ্কেল তাকে দেখলেই আদর করার ছলে জড়িয়ে ধরেন, মুখে মিষ্টি মিষ্টি কথা। আরে, আমাদের অ্যানির মনটা খারাপ কেন? কি হয়েছে অ্যানির? অ্যানি পরিষ্কার বুঝতে পারে এই সবই হচ্ছে ভান। এত্রা আঙ্কেলকে এখন আর একটুও ভালো লাগে না। সেদিন এসে মাকে বলল, ওয়াল্ট ডিজনির একটা মুভি হচ্ছে, অ্যানিকে দেখিয়ে আনবো বলে ভাবছি। মা মহা খুশি, হাসতে হাসতে বলল, সে তো বেশ হয়, বেচারি একা একা থাকে, নিয়ে যাও। অ্যানি বলল, সে যাবে না, তার মুভি দেখতে ভালো লাগে না। শেষ পর্যন্ত অবশ্য যেতে হলো। মায়ের অবাধ্য হওয়ার সাহস তার নেই। মুভি হল অন্ধকার হতেই এত্রা আঙ্কেল তার কোমর জড়িয়ে ধরলেন। অ্যানি স্তম্ভিত হয়ে লক্ষ্য করল মাঝে মাঝে সেই হাত নিচে নেমে যাচ্ছে। এসব কথা কাকে বলবে সে? মাকে? নিশ্চয়ই মা উল্টো তার উপর রাগ করবেন, কারণ এত্রা আঙ্কেলকে মা খুব পছন্দ করেন। এটাও অ্যানির ভালো লাগে না। এত্রা আঙ্কেল সময়ে অসময়ে আসে বাড়িতে। মা তাকে নিয়ে দক্ষিণের গেস্ট হাউসে চলে যান। গেস্ট হাউসে গিয়ে দরজা বন্ধ করার কি মানে? এমন কি কথা তার সঙ্গে যা দরজা বন্ধ করে বলতে হয়? ভিকি দেখল অ্যানি গম্ভীর হয়ে বসে আছে। সে হালকা স্বরে বলল, কি মামুনি, এত গম্ভীর কেন? অ্যানি চাপা স্বরে বলল, এখানে চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগছে না বাবা, আমি স্কুলে যেতে চাই। খুব শিগগিরই যাবে মা? কবে? তোমার মা চাচ্ছেন তোমার জন্য একটা বডিগার্ড রাখতে। এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। যদি না রাখলে চলে তাহলে তুমি এই হপ্তা থেকেই যেতে পারবে, আর যদি রাখতে হয় তাহলে একটু দেরি হবে হয়তো। অ্যানি মুখ উজ্জ্বল করে বলল, বডিগার্ড রাখলে খুব মজা হবে বাবা। মজা কিসের? ওই লোকটি কেমন বন্দুক টন্দুক হাতে নিয়ে থাকবে, ভাবতেই মজা লাগছে। এর মধ্যে মজার কিছু নেই মামুনি, সমস্ত ব্যাপারটি হাস্যকর, খুবই হাস্যকর।
আমার কাছে তো বেশ লাগছে বাবা। ভিকি কিছু বলল না। অ্যানি বলল, তুমি কি চা খাবে? চা আনবো তোমার জন্যে? চা বানাতে পারো তুমি? হ্যাঁ। বেশ তো, খাওয়া যাক এক কাপ চা। অ্যানি হাসি মুখে রান্নাঘরের দিকে ছুটে গেল। ভিকির একটু মন খারাপ হলো। অ্যানি এখানে খুব নিঃসঙ্গ। ভিকি তাকে সময় দিতে পারে না, রুনও পারে না। মেয়েটির কোনো সঙ্গী সাথী নেই। চা ভালো হয়েছে বাবা? চমৎকার হয়েছে। মনে হচ্ছে একটু বেশি কড়া হয়েছে। আমার কড়া চাই পছন্দ। অ্যানি হাসি মুখে বলল, আমি যদি বলতাম চা বেশি হালকা হয়েছে তাহলে তুমি বলতে আমার হালকা চা পছন্দ, ঠিক না বাবা? তা ঠিক। ভিকি অ্যানি দুজনেই গলা ছেড়ে হেসে উঠল। রেস্টুরেন্টটি ছোট, কিন্তু শহরের নামী রেস্টুরেন্টগুলোর মধ্যে এটি একটি। এরা শহরের সবচেয়ে ভালো প্রসূত্ত রান্না করে, এই ধরনের একটা কথা চালু আছে। ভিকি প্রসূত্ত পছন্দ করে না, তবু এখানে এসেছে, কারণ রেস্টুরেন্টটি এতরার খুব প্রিয়। সে প্রায় রোজই এখানে লাঞ্চ খেতে আসে। ভিকি বেশ খানিকক্ষণ বসে থাকবার পর এতরা এসে উপস্থিত। চমৎকার একটা নীল রঙের শার্টের উপর হালকা গোলাপি একটা টাই পড়েছে এতরা। কে বলবে এই লোকটির বয়স 40-এর উপর। দেরি করে ফেললাম নাকি ভিকি? না, খুব দেরি না। লাঞ্চের অর্ডার দিয়েছ? এখনো দিইনি। কি খেতে চাও তুমি? এতরা হাসি মুখে বলল, আমার বাঁধা মেনু। ভিটেলো টনাটো, প্রসূত আর এক বোতল বার্গন্ডি। বার্গন্ডির গ্লাসে চুমুক দিয়ে এতরা ফুর্তিবাজের ভঙ্গিতে বলল, এখন বলো তোমার সমস্যাটা কি? ভিকি ইতস্তত করতে লাগল। নিজের সমস্যা অন্যের কাছে বলতে ইচ্ছে করে না, কিন্তু এতরার যত দোষী থাকুক, ওর মাথাটা খুব পরিষ্কার। তাছাড়া ওর ভালো কানেকশন আছে, প্রচুর লোকজনের সঙ্গে ওর চেনা জানা। কি ব্যাপার, চুপ করে আছো যে, বলো। তুমি বোধহয় জানো না আমার ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে। ঠিক জানি না বললে ভুল হবে, তবে কতটা খারাপ তা জানি না। বেশ খারাপ। এত খারাপ হলো কি করে? ভিকি জবাব দিল না। এতরা বলল, আমার কাছে ঠিক কি পরামর্শ চাও তুমি? আমার যা দরকার তা হচ্ছে মোটা অঙ্কের কিছু টাকা। মোটা অঙ্কের টাকা জোগাড় করা তোমার জন্য কঠিন হবার কথা নয়। তোমার স্ত্রীর প্রচুর টাকা আছে। আমি ওর কাছে হাত পাততে চাই না। বুঝলাম। স্ত্রীর কাছে হাত না পাতাই ভালো, তাতে দাম কমে যায়। এতরা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি ব্যাংকে চেষ্টা করেছ? তোমার যা নাম ডাক তাতে ব্যাংক থেকে সহজেই মোটা টাকা লোন পাবে। ভরাডুবি না হওয়া পর্যন্ত ব্যাংক তোমাকে টাকা দেবে, তুমিও সেটা জানো, জানো না? ভিকি উত্তর দিল না। এতরা বলল, তুমি কি চেষ্টা করেছ? না, সেভাবে করিনি। তাহলে করো। টাকার সমস্যা কোনো সমস্যাই নয়, অন্তত তোমার জন্য নয়। তুমি চাইলে আমি 2-1 ব্যাংকারের সঙ্গে কথা বলতে পারি। অবশ্য আমি তার কোনো প্রয়োজন দেখি না, তোমাকে সবাই চেনে। আমাকে না, আমার বাবাকে চেনে। ওই একই কথা। তোমার বাবাকে চিনলেই তোমাকে চেনা হয়। এখন বলো, তোমার আসল প্রবলেমটা কি? তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তোমার মনে আরো কিছু আছে। ভিকি আরেকটা বার্গান্ডির অর্ডার দিয়ে চুপ করে রইল, যেন ভাবছে সমস্যাটি বলা ঠিক হবে কিনা। চুপ করে আছো কেন, বলে ফেলো। ভিকি দীর্ঘ সময় নিয়ে বডিগার্ড সংক্রান্ত সমস্যাটি বলল। এতরা হাসি হাসি মুখে শুনল। তার ভাব দেখে মনে হলো সে খুব মজা পাচ্ছে। ভিকি বলল, এখন বলো আমার কি করা উচিত? একটা বডিগার্ড রাখো, এটাই একমাত্র সমাধান। ভিকি বড্ড বিরক্ত হল। এতরা এই কথা বলবে তা সে ভাবেনি। তার ধারণা ছিল বডিগার্ড রাখার হাস্যকর দিকটি এতরার চোখে পড়বে। এতরা একটি সিগারেট ধরিয়ে গম্ভীর হয়ে বলল,
বডিগার্ডের ব্যাপারটি এখন রুনের একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রুনকে আমি যতটুকু জানি তাতে মনে হচ্ছে বডিগার্ড না রাখা পর্যন্ত সে শান্ত হবে না। একজন বুদ্ধিমান স্বামীর প্রধান কাজ হচ্ছে স্ত্রীকে শান্ত রাখা। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? রীতিমতো প্রফেশনাল লোক রাখলে অনেক টাকাই লাগবে, সেটা তো ঠিকই, কিন্তু তোমার তো আর প্রথম সারির লোকের প্রয়োজন নেই, তাই না? হ্যাঁ, কোনো রকম একজন কাউকে কয়েক মাসের জন্য রেখে দাও, রুন শান্ত হলে ছাড়িয়ে দাও, ব্যাস। এরকম লোক কোথায় পাওয়া যায়? এজেন্সির সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে। আমার উপর ছেড়ে দাও, আমি জোগাড় করে দেব। আগামী সপ্তাহে তুমি তোমার বডিগার্ড পাবে, ঠিক আছে? ভিকি কিছু বলল না। এতরা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আর কোনো সমস্যা আছে? থাকলে বলে ফেলো। না, আর কিছু নেই। তাহলে ওই কথাই রইল, সোমবার তুমি বডিগার্ড পাবে। এখন তাহলে উঠি। চমৎকার লাঞ্চের জন্য ধন্যবাদ। আর শোনো ভিকি, তুমি মুখ এমন হাড়ির মতো করে রাখবে না, একটু হাসো। তোমাকে দেখে মনে হয় তুমি গভীর সমুদ্রে পড়েছ। এতরা বেরিয়ে গেল। ভিকি নিজের মনে বলল, আমি গভীর সমুদ্রেই পড়েছি, অতলান্তিক জলে। এতরা তার কথা রাখল। হপ্তা শেষ হবার আগেই একজন বিদেশি মানুষ এসে হাজির। তোমার সঙ্গে বন্দুক আছে? হ্যাঁ। দেখাতে পারো? লোকটি জ্যাকেটের পকেট থেকে একটা ছোট রিভলভার বের করল। ভিকি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেটার দিকে। কি নাম এটির? বেরেটা 48। ভিকি শিশুর মতো আগ্রহে রিভলভারটি হাতে তুলে নিল। কি সুন্দর ছিমছাম ছোট্ট একটা জিনিস। এর লাইসেন্স আছে? আছে। এর মধ্যে কি গুলি ভরা? এই জাতীয় রিভলভার আগে ব্যবহার করেছ? করেছি। কি সর্বনাশ, আগে বলবে তো। ভিকি সাবধানে রিভলভারটি নামিয়ে রাখল। শুকনো গলায় বলল, তোমার কাগজপত্র কি আছে দেখি। লোকটি কাগজপত্রের একটা চামড়া বাঁধানো ফাইল নামিয়ে রাখল। ভিকি প্রথমবারের মতো পূর্ণ দৃষ্টিতে তাকালো লোকটির দিকে। লোকটি ইতালিয়ান নয়, বিদেশি। গায়ের চামড়া কালো, পুরু ঠোঁট, বড় বড় চোখ। অদ্ভুত এক ধরনের কাঠিন্য আছে। কোথায় সে কাঠিন্যটি তা ধরা যাচ্ছে না। ভিকি নিচু স্বরে বলল, তুমি কি কখনো মানুষ মেরেছ? হ্যাঁ। ভিকির গা শিরশির করে উঠল। কতজন মানুষ মেরেছ? এর উত্তর জানা কি সত্যি প্রয়োজন? না না, উত্তর না দিলেও হবে, এমনি জিজ্ঞেস করলাম। ভিকি ফাইল খুলল। নাম জামশেদ হোসেন, বয়স 55। ভিকি অনেকক্ষণ নামটির দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত নাম। তোমার দেশ কোথায়? ফাইলে লেখা আছে, ফাইল খুললেই পাবে। হ্যাঁ, লেখা আছে ফাইলে, পরিষ্কার সব লেখা। লোকটি কথাবার্তা বেশি বলতে চায় না, এটা ভালো। বডিগার্ড এরকমই হওয়া উচিত। ভিকি পড়তে শুরু করল। জাতীয়তা বাংলাদেশি। এটা আবার কোন দেশ? ইন্ডিয়ার বার্মার মাঝামাঝি ছোট্ট একটা দেশ। তোমার পাসপোর্ট আছে? ইতালিতে যে আছে তার কাগজপত্র আছে? আছে। কি ধরনের কাগজপত্র? লোকটি গম্ভীর স্বরে বলল, আমি ফ্রেঞ্চ লিজিয়নে দীর্ঘদিন ছিলাম। তারপর কিছুদিন ছিলাম ইতালিয়ানদের সঙ্গে জিরালডায়, আলজিয়ার্সে। আমার কাগজপত্র সেই সূত্রে পাওয়া। ভিকি অবাক হয়ে বলল, আলজিয়ার্সে কিসে ছিলে? ফার্স্ট প্যারাট্রুপ রেজিমেন্টে। বলো কি, তুমি বাংলাদেশের লোক হয়ে লিজিয়নে ঢুকলে কি করে? লোকটি জবাব দিল না। ভিকি বলল, লিজিয়নে ঢোকার আগে তুমি কোথায় ছিলে? অনেক জায়গায় ছিলাম। আমি একজন ভাড়াটে সৈনিক, মিস্টার ভিকি। যে পয়সা দিয়েছে আমি তার জন্যই যুদ্ধ করেছি। আমি কোথায় ছিলাম, কি ছিলাম, সেসব জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাকে যদি তোমার পছন্দ হয় তাহলে রাখতে পারো, পছন্দ না হলে বিদায় হব।
ভিকি অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। এতরা এই লোকটিকে পাঠিয়েছে, কিন্তু মনে হচ্ছে ঠিক লোক পাঠায়নি। অবস্থা যা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এ লোক খাঁটি পেশাদার লোক। ভিকি নিঃশব্দে কাগজপত্র পড়তে লাগল। অসাধারণ লিজিওনারি হিসেবে তাকে পরপর 2 বার অর্ডার অফ ভেলোর দেওয়া হয়। ভিকি বড়ই অবাক হল। এতরা এই লোকটিকে পাঠানোর আগে আরও 2 জনকে পাঠিয়েছিল। ভিকি তাদের সঙ্গে 2-1টি কথা বলেই বিদায় করে দিয়েছে। সে 2 জন রাস্তার গুন্ডা ছাড়া কিছুই না। কেউ জীবনে কখনো বন্দুক ধরেছে কিনা সে সম্পর্কেও সন্দেহ আছে। বডিগার্ড হিসেবে ওদের রাখলে রুন রেগে আগুন হতো বলাই বাহুল্য। কিন্তু এই লোকটি অদ্ভুত। ভিকি বলল, কফি খাবে? না। খাও না, ভালো কফি। লোকটি চুপ করে রইল। ভিকি কফি আনতে বলে নিজের স্বরে জানালো, তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা কথার জবাব দাও তো, এত কম টাকায় তুমি কাজ করতে রাজি হচ্ছ কেন? লোকটি কফিতে চুমুক দিয়ে বলল, মিস্টার ভিকি, আমি একজন অ্যালকোহলিক। বডিগার্ড হিসেবে আমার কোনোই মূল্য নেই এখন। বয়স হয়েছে, শরীর নষ্ট হয়ে গেছে। ভিকি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মিস্টার এতরা আমাকে বলেছেন তোমার যেনতেন একজন লোক হলেই চলে, প্রফেশনাল লাগবে না। তা ঠিক, আসলে আমার স্ত্রীর চাপে পড়েই একজন বডিগার্ড রাখতে হচ্ছে। আমার মেয়েকে কিডন্যাপ করার কোনো কারণ নেই। স্ত্রীদের চাপে পড়ে আমাদের অনেক কিছুই করতে হয়। ভালো কথা, তুমি কি বিবাহিত? না। খুব ভালো। লোকটি নিঃশব্দে কফি খেয়ে যাচ্ছে। ভিকি বলল, তুমি কি বড় রকমের অ্যালকোহলিক? হ্যাঁ। মাতাল হয়ে যাও? না। আরেকটা কথা তোমাকে বলা দরকার। এমন হতে পারে যে 3 মাস পর তোমাকে আমার দরকার হবে না। এতরা নিশ্চয়ই তোমাকে সেটা বলেছে? হ্যাঁ, বলেছে। আর তোমাকে রাখবো কি না সেটা নির্ভর করছে আমার স্ত্রীর ওপর। বুঝতেই পারছো, ওর জন্যই তোমাকে রাখা। বুঝতে পারছি। চলো, আমার স্ত্রীর সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। অবশ্য তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। তোমার নামটি জানো কি? জামশেদ। জামশেদ হোসেন। অদ্ভুত নাম। এর অর্থ কি? আমার জানা নেই। রুন অবাক হয়ে বিদেশি লোকটির দিকে তাকালো। লম্বা, রোগা, একটু যেন কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। মাথার চুল সাদা কালো, ঘাড় পর্যন্ত নেমে এসেছে। পরনে কালো রঙের একটা জ্যাকেট। জ্যাকেটের মাঝখানের বোতামটি নেই, তবে জ্যাকেট এবং ট্রাউজার্স দুটোই বেশ পরিষ্কার। রুন কঠিন স্বরে বলল, তুমি তো ইতালিয়ান নও? না। ভিকি বলল, ইতালিয়ান না হলেও চমৎকার ইতালিয়ান বলতে পারে। রুন বলল, তোমার বয়সও অনেক বেশি। হ্যাঁ, 55। ভিকি হড়বড় করে বলল, বয়স হলেও এ লাইনে সে একজন অভিজ্ঞ ব্যক্তি। কাগজপত্র দেখলেই বুঝবে। আজকাল এই লাইনে অভিজ্ঞ লোক পাওয়া খুব মুশকিল। রুন বলল, তোমার দেশ কোথায়? তোমার দেশ কোথায়? বাংলাদেশ। সেটা আবার কোথায়? উত্তর দিল ভিকি, বার্মা আর ইন্ডিয়ার মাঝামাঝি একটা ছোট্ট দেশ। রুন, তুমি বরং মিস্টার জামশেদের কাগজপত্রগুলো দেখো। রুন বলল, তুমি কি আজ থেকে কাজে লাগতে পারবে? হ্যাঁ। দোতলার একটি ঘরে তুমি থাকবে। অ্যানিকে স্কুলে নিয়ে যাবে আর ফিরিয়ে নিয়ে আসবে। তোমার সঙ্গে বন্দুক আছে? আছে। এসো, তোমাকে ঘর দেখিয়ে দিচ্ছি। রুন বেরিয়ে গেল। জামশেদ গেল তার পিছু পিছু। ভিকি সোফায় বসে ঘামতে লাগল। রুন ফিরে এসে একটা ঝগড়া বাঁধাবে জানা কথা। এসেই চিৎকার শুরু করবে, এই বুড়ো হাবড়াকে কোত্থেকে ধরে এনেছ। কিন্তু সেরকম কিছুই হলো না। রুন ফিরে এসে শান্তস্বরে বলল, লোকটিকে আমার পছন্দ হয়েছে, তবে তবে কি? ওর দিকে তাকালে কেমন যেন অস্বস্তি লাগে।
বিদেশি লোক তাই? না, তা নয়, অন্য এক ধরনের অস্বস্তি। অস্বস্তি ঠিক না, ভয় বলতে পারো। ভিকি অবাক হয়ে বলল, কি আশ্চর্য, ভয় লাগবে কেন? জানি না, শুধু মনে হচ্ছিল একটা পেশাদার খুনি। কত লোককে যে মেরেছে কে জানে। ভিকি চুপ করে রইল। রুন বলল, লোকটির চোখ দেখেছ? পাথরের তৈরি বলে মনে হয়, তাই না? আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাচ্ছ। ওর মনে দয়ামায়া বলে কিছু নেই। এরকম লোকই তো তুমি চেয়েছিলে, রুন। রুন চিন্তিত মুখে বলল, তা অবশ্য ঠিক। স্বস্তির নিঃশ্বাস ফেলল ভিকি। বড় ঝামেলা চুকেছে। মাস দুয়েক পর বিদায় করে দিলেই হবে। এই টাইপের লোকেদের নিজের ঘরে রাখা ঠিক না। তাছাড়া বিদেশি লোক, বিদেশিদের বিশ্বাস করতে নেই। মিস মারিয়াটা, আমাদের ঘরে যে নতুন একজন মানুষ এসেছে, তুমি তাকে দেখেছ? না, আমিও দেখিনি। সে কিন্তু বিদেশি, মিস মারিয়াটা। তুমি পড়ায় মন দিচ্ছ না, অ্যানি? আজকে আমার পড়তে ইচ্ছা করছে না। ইচ্ছা না করলেও পড়তে হবে। অ্যানিকে অ্যালজেব্রার বই খুলতে হলো। সে 2-3টা অঙ্ক শেষ করেই বলল, মিস মারিয়াটা, ওই বিদেশি কিন্তু ভয়ঙ্কর লোক। ফটফট গুলি করে মানুষ মারে। মানুষ মারা যদি তার কাজ হয় তাহলে তো মারবেই। সবারই তার নিজের কাজ করতে হয়, ঠিক না? হ্যাঁ, ঠিক। ওর কাজ কিন্তু মানুষ মারা না। ওর কাজ হচ্ছে আমাকে দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করা। সেরকম কোনো লোক দেখলেই সে একেবারে শেষ করে দেবে। দ্রুম দ্রুম। মিস মারিয়াটার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না। সে আবার পড়াতে শুরু করল। অ্যানি ছাড়া পেল সন্ধ্যার আগে আগে, এবং ছাড়া পাওয়া মাত্র ছুটে গেল দোতলায়। লোকটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ দরজার পাশে দাঁড়িয়েও অ্যানি কিছুই শুনল না। লোকটি অসময়ে ঘুমোচ্ছে নাকি? অ্যানি দরজায় টোকা দিতেই ভারী গলায় লোকটি বলে উঠল, কে? আমি কি তোমার ঘরে আসতে পারি? খুট করে দরজা খুলে গেল। আমার নাম অ্যানি। কোনো উত্তর নেই। লোকটি তাকিয়ে আছে শুধু। আমি কি তোমার ঘরে একটু বসতে পারি? লোকটি দরজা থেকে সরে দাঁড়াল। অ্যানি হাসি মুখে বলল, তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। আমার কথা বলার লোক নেই। লোকটি ভারী স্বরে বলল, বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি না। বাচ্চাদের আমি পছন্দ করি না। অ্যানি স্তম্ভিত হয়ে গেল। থেমে থেমে বলল, আমি বাচ্চা নই। আমার এপ্রিল মাসে 12 হবে। লোকটি কথা বলল না। অ্যানি বলল, আমি যদি কিছুক্ষণ তোমার ঘরে বসি তাহলে কি তুমি বিরক্ত হবে? হ্যাঁ। অ্যানির চোখে প্রায় জল এসে পড়েছে। সে বহু কষ্টে নিজেকে সামলাল। লোকটি মৃদুস্বরে বলল, একটা জিনিস তোমাকে বুঝতে হবে অ্যানি। আমি নতুন কেনা কোনো খেলনা না। আমাকে রাখা হয়েছে তোমার নিরাপত্তার জন্যে। এইটুকুই আমি দেখব, এর বেশি না। যদি এই জিনিসটি পরিষ্কার বুঝতে পারো তাহলে তোমার জন্যও ভালো, আমার জন্যও ভালো। অ্যানি ধরা গলায় বলল, তুমি কি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ। অ্যানির চোখ দিয়ে জল পড়তে লাগল। সে প্রায় ছুটে বেরিয়ে গেল। রুন এসে ঢুকল তার কিছুক্ষণ পর। সে ইতস্তত করে বলল, অ্যানি খুব কাঁদছে। লোকটি জবাব দিল না। রুন বলল, আমার এই মেয়েটি খুব সেন্সিটিভ। ওর সঙ্গে ভাব করতে হবে খুব ধীরে ধীরে। একবার ভাব হলেই বুঝবে ও খুব মিষ্টি মেয়ে। মিসেস রুন, আমি তোমার মেয়ের সঙ্গে ভাব করতে আসিনি। ওসব আমার দ্বারা হবে না। ও, তোমরা যে কাজের জন্য আমাকে রেখেছ সে কাজ আমি ঠিকমতো করতে চেষ্টা করব। এর বেশি আমার কাছে কিছু আশা করবে না। রুন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু লোকটি আর কথা বলল না। রুন ভাবল, এই বিদেশি লোকটিকে রাখা হয়তো ঠিক হয়নি। মিস মারিয়াটাও একই কথা বলল। বিদেশিদের কখনো বিশ্বাস করতে নেই, মিসেস রুন।
মিস মারিয়াটার অবশ্য সব কিছুতেই বাড়াবাড়ি। সে গলা খাদে নামিয়ে বলেই ফেলল, কোনো একদিন দেখা যাবে হয়তো এই লোকই আপনাদের গুলি করে মেরে রেখে পালিয়েছে। রুন বিরক্ত হয়ে বলেছে, আমাদের মারবে কেন? মিসেস রুন, ওদের কোনো কারণ টারণ লাগে না। ওরা হচ্ছে বর্ন কিলার। ওরা স্বাভাবিক মানুষ না মিসেস রুন। কথাটি একেবারে মিথ্যে নয়। ভাড়াটে সৈনিকরা অস্বাভাবিক মানুষ তা বলাই বাহুল্য। বন্য পশুর মতো জীবন কাটিয়ে হঠাৎ করে কেউ পোষ মানে না। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মিসেস রুন, লোকটাকে বিদায় করে দিন। দেখা যাবে কি করা যায়। আমার কাছে তেমন কিছু খারাপ মনে হচ্ছে না। ভালো তো মনে হচ্ছে না, তাই না? রুনের মনে একটি কাঁটা বিঁধে রইল, অস্পষ্ট সন্দেহের একটি তীক্ষ্ণ কাঁটা। হ্যালো রুন। হ্যাঁ, আমি এতরা। হ্যাঁ এতরা, বলো। নতুন বডিগার্ড কি কাজ শুরু করেছে? হ্যাঁ করেছে। পছন্দ হয়েছে তোমার? রুন জবাব দিল না। এতরা বলল, হ্যালো, জবাব দিচ্ছ না কেন? রুন ইতস্তত করে বলল, ভালোই তো। অ্যানির পছন্দ হয়েছে? পছন্দ হওয়া হয়ে কি আছে? বডিগার্ডের সঙ্গে তার সম্পর্ক কি? স্কুলে নিয়ে যাবে আবার ফিরে নিয়ে আসবে, ব্যাস। এ তারা গলার স্বর এক ধাপ নামিয়ে ফেলল। শোনো, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? আমি এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম। আমার মনে হচ্ছে লোকটিকে রাখা ঠিক হবে না। কেন? ও একজন ডেঞ্জারাস লোক, আগে বুঝতে পারিনি। রুন শান্ত স্বরে বলল, এরকম কাজের জন্য তো ডেঞ্জারাস লোকই দরকার। তা দরকার, তবু আমার মনে হচ্ছে একে ছাড়িয়ে দেওয়া ভালো। আমি সন্ধ্যাবেলায় এসে আলাপ করব। তুমি থাকছো তো? হ্যাঁ, সেও থাকবে। এতরার মনে হলো রুন খানিকটা নিরাশ হল। আচ্ছা, আমি আসবো সন্ধ্যায়। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অমানুষ। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।